স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। দর্শক জানেন, এই অনুষ্ঠানে আমরা সংবাদ এবং সংবাদপত্রের পর্যালোচনা করি। আজ পর্যালোচনার জন্য দুজন সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমার সঙ্গে রয়েছেন নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাওয়ার আগে নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। তরুণী ধর্ষণ মামলার 2 আসামি সিলেট থেকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ চলছে। রাজশাহীতে বিস্ফোরণে 5 জঙ্গি সহ নিহত 6, চাঁপাইনবাবগঞ্জে আরও 3 বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার শিকার শ্রমিকদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের স্কিম চালু হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ, বড় 3 দলের নির্বাচনী হাওয়া। 4 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব আদায় বাড়বে 30%, বাড়বে করের চাপও। এবারে অন্যান্য আরও বেশ কয়েকটি টেলিভিশনের প্রধান শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। জঙ্গি আস্তানায় অভিযানের সময় রাজশাহীর গোদাগাড়িতে ফায়ার সার্ভিসের 1 কর্মী ও 5 জঙ্গি নিহত। বেটা ছেলেরা জেলে ছিল, এরা ধান কাটছিল, কিছুদিন হলো ধান কাটছে এখনো, আর কাপড়ে ব্যবসা করতো। ওর বাপের বাড়ি ছিল এখানে, তো ও মেরা দিন বহুত দিন থেকে চলে গেছে মাছ মারাতে। আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। আমাদের বেশ কয়েকজন ইনজুর্ড, আর হালকা কিন্তু গুরুতর ইনজুর্ড 2 জন আছে। আদালতে 3.5 ঘন্টা জবানবন্দি দিলেন বনানীতে ধর্ষণের শিকার 2 শিক্ষার্থী। স্বেচ্ছায় তারা জবানবন্দি দিয়েছে যে এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে, কিভাবে ঘটনা ঘটেছে। পবিত্র শবে বরাত আজ, রাজধানীতে আতশবাজি ও বিস্ফোরক ব্যবহার নিষিদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যাতে পটকা বা আতশবাজি সেগুলো যাতে কেউ না ফোটায়, এক্ষেত্রে আমরা একটা নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিষেধাজ্ঞা উচ্চ আদালতের। মোবাইল কোর্টের যেই ধারাগুলো অবৈধ হয়ে গেল, সেটার কারণে আর মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা। তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার জন্য অথবা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকার লাভের জন্য, সেই বিষয়গুলো নিরসন করার জন্য আসলে এগুলো করা হতো। নিষ্কৃতি পাওয়া সেই পথটা আসলে দূর হয়ে গেল। কাল দুপুরে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজশাহীতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, 5 জঙ্গি ও ফায়ার সার্ভিসের 1 কর্মী নিহত, চাঁপাইনবাবগঞ্জের 3টি বাড়ি ঘেরাও। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ, হাইকোর্টের রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে ক্ষমতা। বিএনপির ভিশন নিয়ে অসত্য বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের রূপকল্পে আশাবাদী নন বাম নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। রাজশাহীতে জঙ্গি আস্তানায় অভিযান, ফায়ার সার্ভিস কর্মী সহ নিহত 6। আল্লাহর রহমত কামনায় ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। মুসলমানদের মধ্যে বিরোধ জিয়ে রাখছে অস্ত্র ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাংবিধানিক, হাইকোর্টের রায়। আওয়ামী লীগই বিএনপিকে অনুসরণ করে, দাবি মির্জা ফখরুলের। এবং আদালতে জবানবন্দি, বনানীতে ধর্ষণের শিকার 2 তরুণীর। রাজশাহীতে পুলিশের অভিযানকালে জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে নিহত 5, হামলায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, 2 শিশু উদ্ধার, নারীর আত্মসমর্পণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা, পর্যবেক্ষণে নতুন আইন প্রণয়নের কথা বললেন হাইকোর্ট।
বিএনপি ঘোষিত ভিশন 2030-র বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। মির্জা ফখরুল বললেন, কঠিন হলেও অসম্ভব নয়। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। চালু করা হচ্ছে বন্ধ কলকারখানা। আদালত জবানবন্দি দিলেন বনানীতে ধর্ষণের শিকার 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী। আসামিদের কেউই এখনো ধরা পড়েনি। প্রিয় দর্শক, আপনারা জানেন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং মর্যাদায় সারা দেশে পবিত্র শবে বরাত মহিমান্বিত রাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাড়ায় মহল্লায় সব জায়গাতেই, গ্রামে শহরে মানুষজন ইবাদত বন্দেগী করছেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। আমাদের সহকর্মী মাহমুদ হাসান এই মুহূর্তে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আমরা তার সঙ্গে একটু যোগাযোগ করছি। মাহমুদ হাসান, বাইতুল মোকাররমে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় আপনি কেমন দেখছেন? আমরা সংযুক্ত হতে পারছি না, কিন্তু এই অনুষ্ঠানের যে কোনো একটি সময় আমরা আশা করছি বাইতুল মোকাররমে আমরা সংযুক্ত হব এবং সেখান থেকে আমরা শবে বরাত পালনের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে নামাজ পড়ছেন, তসবিহ তেলাওয়াত করছেন, তার খবর আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে রাতে 10টার কিছুক্ষণ আগে সিলেট থেকে 2 জন অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের খবর আমরা জানতে পেরেছি। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে এবং এই ঘটনা বেশ আলোচনা তুলেছে সমাজে চারদিকে। ধন্যবাদ আপনাকে। আপনি বললেন আজকে শবে বরাতের রাত, ভাগ্য রজনী। আমি সেটা স্মরণ করেই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, এই ধর্ষক, এই ঘটনাটি ঘটে তো প্রায় 35-40 দিন আগে। যাই হোক, এই মেয়েরা আগে তাদের লজ্জা, ভয়, সংশয়, সামাজিক যে অনুশাসন সব মিলে তারা হয়তো এটা নিজেরা এই অভিযোগ করতে চায়নি। হ্যাঁ, শেষ পর্যন্ত তারা নিরুপায় হয়, নানান প্রেশার। এটা লোকমুখে আমরা অনেক কিছু শুনি, অনেক কিছুই বলা যাচ্ছে না। বাধ্য হয়ে তারা কেস করে। সবচেয়ে সমস্যা তৈরি করে যে কেসটা নিতে যায়, আমরা মিডিয়াতে যেটা দেখেছি, ওই থানার পুলিশ, বনানী থানার ওসির যে ভাষ্য আমরা শুনেছি, এবং সেই কেসটা শেষ পর্যন্ত নেয় 3 দিন পরে, 4 দিনের দিন। এর ফাঁকেই কিন্তু এরা আপনার পালিয়ে যাওয়ার সুযোগও পায়। তবে তারা দেশের থেকে যে বাইরে যায় নাই, আমার ধারণা এটা অহংবোধ থেকে তারা যায় নাই। ভাবছে তারা ধনীর ছেলে। আমাদের দেশে তো জানেন তো, ক্ষমতা থাকতে হবে, অর্থ ক্ষমতাও একটা ক্ষমতা, পেশি শক্তিও একটা ক্ষমতা। এই কারণেই তারা ফাইনালি ধরা পড়ল এবং শেষ পর্যন্ত মিডিয়া এবং সমাজের চাপে। বিশেষ করে আপনি দেখেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলল যে তাদেরকে অভিযোগ দিল, অ্যারেস্ট করে নাই, তাহলে পুলিশ থেকে কি লাভ? অভিযোগটা কত বড়। তো এই ঘটনাটা কিন্তু এত দূর গড়ালো। ধরেন, যেদিন থেকে এই মেয়েরা অভিযোগ দিতে চায় সেদিনও নয়, যেদিন কেসটা এন্ট্রি হলো তারপরের থেকে এটা আলোচনায় আসলো। এবং এই কয়েকদিনের যে আলোচনার এই বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু, এটা পুলিশের গাফিলতি এবং পুলিশ যে অসৎ উপায়ে কোনো ইস্যু পেলেই যে অসৎ উপায়ের দিকে যায়, এটাও কিন্তু একটা প্রমাণের বিষয়। কারণ এই পুলিশকে ওই অভিযুক্তদের বাসায় গিয়ে নাস্তা করা এবং ঘুরে আসা, এগুলো শোনা গেছে। তো যখন মেয়েরা গেছে তখনই যদি এটা কগনিজেন্সে নিয়ে যাইতো, তখনই ধরতে পারত। তো যাই হোক, তারপরেও ধরা পড়েছে। আমার বক্তব্য হলো যে এইগুলা আপনার ধারণা যদি এই মিডিয়াতে বা সমাজে যদি এই তোলফাড় আলোড়ন না হতো, পুলিশের যে আচরণ, এটা আমার ধারণা হচ্ছে যে পয়সাই এ বিচার, পয়সা যেরকম বিচার চায়, পয়সার মতো করে বিচার হইতো, অর্থাৎ এটা বিচার হইতো ধামাচাপা পরিচিত, ধামাচাপা পরিচিত। জি, কমপ্লিটলি। কাজল ভাই কি বলেন? না, এটা আমি একমত। কারণ ওই বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে যে আইন তামাশা মাত্র, ধনী লোকেরা অর্থ ব্যয় করিলে উহা দেখিতে পায়।
আবার সক্রেটিসের একটা কথা আছে যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো, যারা ক্ষুদ্র তারা আটকা পড়ে আর যারা ভারী তারা জাল ছিঁড়ে বেরিয়ে যায়। তো এটাও কিন্তু জাল ছেড়ে বেরিয়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল, তাই না? এখানে ধন্যবাদ গণমাধ্যমকে, ধন্যবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বিষয়টি নিয়ে যদি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সরব না হতো, এটাও হয়তো ধামাচাপা পড়ে যেত। আমি একটা জিনিসই বলবো, এখনো কোনো সামাজিক গণমাধ্যমে কেউ বা বিভিন্ন আলাপচারিতায় কেউ বলতে চাচ্ছেন এই দুই তরুণী যারা এই মানে নিন্দনীয় ঘটনার শিকার, তাদের নিয়ে অনেক কথা হচ্ছে। আমি সবিনয় একটা কথাই বলবো, যেটা আমি অফ স্ক্রিনে বলছিলাম, যেটা একটা ভারতীয় বিখ্যাত ছবি আছে যে লেডি, শি মাইট বি ইউর ওয়াইফ, শি মাইট বি ইউর গার্লফ্রেন্ড, শি মাইট বি এ প্রস্টিটিউট, বাট হোয়েন শি সেজ নো, দ্যাট মিনস নো। তো এটা তো ক্লিয়ার যে এই মেয়েগুলি ভালো খারাপ আমি যাচ্ছি না, তাদের অনিচ্ছা ঘটনা ঘটেছে, কাজে যে ঘটনাটা ঘটেছে এটা অপরাধ এবং এই অপরাধের বিচার হতে হবে। এবং আমি খুশি, যেমন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কালকে বলেছিলেন যে আপনার ওই যে পুলিশ ইচ্ছা করে মানে পুলিশ তৎপর হলে ধরা পড়তো, যেটা নিয়ে পুলিশ আবার রিঅ্যাক্ট করেছে, পুলিশ শেষ পর্যন্ত ধরেছে। আমি আরেকটা কথা বলতে চাই, গতকালের একটা কাগজে মেয়েগুলির কিছু জবানবন্দি ছাপা হয়েছে, পড়লে দেখবেন মেয়েগুলির একটা অভিযোগ যে বনানী থানার ওসি তাদেরকে একা পেয়ে যে সমস্ত অশ্লীল প্রশ্ন করেছে, মেয়েগুলির ভাষ্যমতে তারা মনে হয় যে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছে। তো এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আশা করি পুলিশ বিভাগীয় তদন্ত করবে, কেন সে মামলা নিতে দেরি করলো, কেন সে মেয়েগুলিকে এভাবে হ্যারাস করলো, এবং যে অভিযোগটা আছে যে একটা মোটা অঙ্কের কিছু বিনিময় হয়েছে। কারণ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে যে বনানী থানায় ঈদের উৎসব চলছে। এই বিষয়গুলো এদের গ্রেফতার এবং বিচারের পাশাপাশি পুলিশের রোলটাও কগনিজেন্সে নিয়ে তদন্ত হওয়া উচিত। জি, আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আজিজ ভাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট বলছে যে আইনের বলে এই ভ্রাম্যমাণ আদালতে তাদের মোতায়েন করা হতো, সেই আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, মানে ঠিক বৈধ না। এটা হচ্ছে যে মাজদার হোসেন মামলায় যে রায় অবজারভেশন, সেখানে তো জুডিশিয়ারিকে সেপারেট করা হয়েছে। তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের অধীন না, তারা তো আলাদা অ্যাডমিনিস্ট্রেশনে, তো তাদের তো বিচারিক ক্ষমতা নাই। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এই জন্য হাইকোর্টের আইনে হাইকোর্ট যেটা মানে রায়ে বলছে যে যেহেতু তারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, সুতরাং তাদের স্বাভাবিকভাবেই তাদের বিচার সম্পর্কে যে তাদের যে জ্ঞান অভিজ্ঞতা তার চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জ্ঞান এবং দায়িত্ব তাদেরই, যেহেতু এটা বিচারিক, এটা তো মোবাইল কোর্ট, আদালতে তো বিচারক থাকবে, কোনো অ্যাডমিনিস্ট্রেশনের লোক তো বিচারক থাকবে। এই কারণেই বলেছে যে এখানে জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এই মোবাইল কোর্ট বসানো এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু আমরা নাগরিক হিসাবে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কিন্তু এতদিন পর্যন্ত এই যে মোবাইল কোর্টগুলো বসতো, এর কিন্তু একটা বেনিফিট আমরা পেয়েছি। ধরেন এই সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে আপনি দেখেন যে এই যে খাবারে ভেজাল থেকে শুরু করে বিভিন্ন হোটেল টোটেল থেকে শুরু করে এই যে ভেজালের যে উত্তাপ, যে মাছ এখন আপনার ফরমালিন আপনার মাছে, তারপরে এই যে আমে ভেজাল দিত, এগুলো কিন্তু একটা অনেকটা টলারেবল লিমিটের মধ্যে চলে এসেছিল। এখন আদালত যে রায়টা দিল সাথে সাথে জনস্বার্থে এইটাও যদি ক্লিয়ার করতো যে এটা বন্ধ, তাহলে এই কাজটি করবে কে? না, কিন্তু রায় তো আর এটি বলছে না যে ভ্রাম্যমাণ আদালত তো অবৈধ বলছে না, বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোকে অবৈধ বলছে না, বলছে যে আইনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালাতো সেটিকে অবৈধ বলছে। ঠিক আছে, ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই কাজটা করতে পারবে না, কিন্তু কাউকে তো এটা করতে হবে। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়জন আছে এটা পারা যাবে কিনা, তাহলে এটা বললে একটু ক্লিয়ার করলে ভালো হতো। কারণ আমরা তো এটার আমরা মানে বেনিফিট তো ভোগ করছি, সুতরাং এটা তো চলমান থাকতে হবে, নইলে সামনে রোজা দেখবেন ভেজালে সারা বাংলাদেশ ছায়া পড়বে। সুতরাং এই অবজারভেশনটা থাকলে আমাদের জন্য ভালো হতো। জি, কাজল ভাই। না, হাইকোর্টের অবজারভেশন ইজ অলরাইট, মানে থিওরিটিক্যালি এটাই হওয়া উচিত। থিওরিটিক্যালি জেল জরিমানার বিধান বিচারিক ম্যাজিস্ট্রেট যারা তাদের কাছে থাকা উচিত। যেটা হচ্ছিল সেটা যেটা হাইকোর্টের অবজারভেশন 100% কারেক্ট।
কিন্তু আমি হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, হাইকোর্টের রায় কিন্তু একটা আমরা রায়টা পুরো পড়তে পারিনি, কারণ আমরাও পাইনি এখনো। একটা লাইন বোধ হয় আছে যে প্রয়োজনে নতুন আইন করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু নতুন আইন করতে যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যে কি হবে? কারণ আমাদের বিচার বিভাগে যে মামলা জট, আমাদের যারা বিচারিক মানে ম্যাজিস্ট্রেট বলেন, প্রধান বিচারপতিও বলেন, না আমি যেটা বলছি যে মামলা জট, তাদের পক্ষে তার এই মূল কাজ ফেলে মোবাইল কোর্ট পরিচালনা করা বোধহয় প্রায় অসম্ভব, তাই না? মানে আমি সেই সেন্সে বলছি যে এই মোবাইল কোর্টটা যেটা করা উচিত, এটা হাইকোর্টের রায়ের আলোকে বা আমাদের সংবিধানকে বিচারিক ম্যাজিস্ট্রেটরা এটা করবেন, তারা যাবেন, তারা জেল দেবেন, জরিমানা করবেন। কিন্তু বর্তমানে বিচারিক ম্যাজিস্ট্রেটের উপর কাজের যে অত্যাধিক চাপ, তারা বোধহয় ওই কাজ ছেড়ে এটা যেতে পারবেন না। তো আইস ভাই একটা পয়েন্ট খুব রাইটলি বলেছে, ব্যবসায়ীরা কিন্তু কালকে থেকে এটা সুযোগ নেবে। কারণ এখন যদি আপনি দেখেন অনেক দামি দামি ডিপার্টমেন্টাল স্টোরেও পচা মাংস পাওয়া যাচ্ছে, অনেক নামি রেস্তোরাঁয় অপরিষ্কার রান্নাঘর, এগুলি কিন্তু ভয়টা ছিল যে ম্যাজিস্ট্রেটরা যাবে, ফাইন করবে। রোজার সময় ভেজাল রং মিশানো, এই যে ইফতারি ব্যাচে বড় বড় তো সবাই কিন্তু খুব তটস্থ থাকতো, তাদের জন্য না এটা স্বস্তির কারণ হয়ে যায়। আমি এই বিষয়টার প্রতি, যেটা আজিজ ভাই বললেন, এই বিষয়টার প্রতি বোধহয় একটু নজর দিতে হবে এবং হাইকোর্টের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা আস্থা রেখে আমি বলছি নতুন আইনটা বোধহয় এখনই করতে হবে। কারণ আজকে পবিত্র শবে বরাত, 15 দিন পরে রমজান শুরু হবে। রমজান তো আমাদের এখানে শুনেন, পৃথিবীর যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে কি সারা বছর তারা লাভ করে আর ওই উৎসবের সময় তারা ছাড় দেয়, বাংলাদেশে কিন্তু উল্টা, সারা বছর যাই করি না করি উৎসবের সময় আমার 4 গুণ লাভ করতে হবে। রোজার সময় ইফতারের ব্যবসা মানে একটা রমরমা ব্যবসা, ওখানে যত ভেজাল দিতে পারবো আমার তত লাভ। এই বিষয়টা মাথায় রেখে বাস্তবতার নিরিখে বোধহয় একটা ব্যবস্থা এখনই নিতে হবে। তবে কাজল ভাই, আইন করতে তো যথেষ্ট সেটা আমি বললাম, এই জন্য আমি বললাম যে এইটা ইমার্জেন্সিটা মেট করার জন্য এখন রায় তো কোর্ট দিয়ে ফেলছে, এখন কোর্ট তো এটা বলতে পারবে না যে এই করো। এখন যেটা আমার মনে হয় একটা স্কোপ আছে, কারণ মোবাইল কোর্ট অত্যন্ত জরুরি। আমার মনে হয় প্রেসিডেন্ট, গভর্নমেন্ট এটা পারে হয়তো একটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে একটা বিকল্প একটা বিরতি নেই, একটা বিরতি নিচ্ছে দর্শক। আমাদের সঙ্গে 2 সিনিয়র সাংবাদিক আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। কাজল ভাই, আজকেও একটি গতকালও একটি অভিযান হয়েছে, সেই অভিযানে 5 জঙ্গি এবং 1জন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছেন। আর চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ওখানে আরও 3টি বাড়ি ঘিরে রাখা হয়েছে। জঙ্গি পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? না, নিয়ন্ত্রণে তো বটেই, জঙ্গিরা কিন্তু কোথাও কিন্তু কোনো যেগুলি বলা হচ্ছিল যে হামলা কিন্তু কোথাও করতে পারছে না। আপনি এটা দেখেন, কারণ এই যে প্রত্যেকটা যেমন সিলেটের কথা বলে, যে প্রতিটাই কিন্তু তাদের পরিকল্পনা ছিল কোথাও একটা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো। তারা তো এমনি বাড়ি ভাড়া করে সুখী শান্তিতে বসবাসের জন্য তো জঙ্গিরা আছে না, তাদের একটা ভিউ থাকে, তাদের একটা অপারেশন প্ল্যান থাকে, তাদের একটা প্রোগ্রাম থাকে, আমরা এই করব সেই করব। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য তারা কিন্তু কোনো অপারেশনাল ইয়েতে যেতে পারছে না, এটা কিন্তু একটা সাকসেস। এবং গভর্নমেন্ট যেটা বলছে যে আমরা নিয়ন্ত্রণে রেখেছি, এই কৃতিত্বটা তাদের দিতে হবে। কারণ আমি জানি আমাদের এত ঘনবসতিপূর্ণ কিছু এলাকা আছে, ওখানে কে থাকে না থাকে আমরা কিন্তু আপনি যদি বলাই যান, তো এখন আপনি দেখেন তারা কিন্তু সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তাই না? রাজশাহী দেখেন, সিলেট দেখেন, কোথায় কোথায়, দিনাজপুর, কুমিল্লা, কাজেই এখন কিন্তু লোকাল যারা আছেন দায়িত্বে তারা খুব সতর্ক আছেন বলে বা বিভিন্ন বা জনসচেতনতা বাড়ছে বলে কিন্তু এই খবরগুলি পাচ্ছে। প্রত্যেকটা খবর যে আইন রক্ষাকারী বাহিনী নিজেরা পাচ্ছে তা তো না, জনগণ সহায়তা করছে, আমার এলাকায় একটা সন্দেহজনক হচ্ছে আমি খবর দিচ্ছি, এভাবে এই সচেতনতাটা খুব ইতিবাচক, এটাকে আমি প্রশংসা করি। এই সচেতনতা বৃদ্ধির কাজটা খুব ইতিবাচকভাবে হয়েছে, যার জন্য এগুলি ধরা পড়ছে। এবং আপনি এখন নির্মূল কিন্তু কেউ বলে না যে জঙ্গি নির্মূল হয়ে গেছে। কেউ যদি ভাবেন যে নির্মূল হয়ে গেছে বা গভর্নমেন্ট কেন নির্মূল করতে পারলো না, এই ভাবনাটা সঠিক না। কারণ এতদিনের একটা প্র্যাকটিস কিন্তু আপনি 2-4-5 দিন এটাকে নির্মূল করতে পারবেন না। আর এগুলি যারা করেন তারা এমনভাবে মোটিভেটেড যে তাদের কিন্তু পথে ফিরিয়ে আনা খুব কঠিন কাজ। আপনি দেখেন অনেক ওই যে বনদস্যুদের বলা হচ্ছে তোমরা ফিরে এসো, তোমাদের রিহ্যাবিলিটেট করব, অনেক ক্ষেত্রে হয় এটা, এরা কিন্তু রিহ্যাবিলিটেট করলে আসবে, কারণ তাদের মাথার মধ্যে আছে একটা লোক কখন আত্মাহুতি দিতে যায়।
আমি নিজের জীবনটা উৎসর্গ করব একটা আদর্শের জন্য, রাইটলি অর রংলি, তো সেটা আমার মাথায় কিভাবে ঢুকলে আমি এই কাজটা করব। ওই লেভেলের মোটিভেশন তাদের কিন্তু আপনি মিষ্টি কথা বলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন না, তারা এগুলি করবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের দায়িত্ব হচ্ছে সচেতন থাকা, কোথাও কোনো কিছু দেখলে খবর দেওয়া কর্তৃপক্ষকে, আর কর্তৃপক্ষের দায়িত্ব থাকে এই নিয়ন্ত্রণে রাখতে রাখতে আস্তে আস্তে নির্মূল করা। এখন যেটা হচ্ছে, আমি এটার প্রশংসা করি যে তাদের নিয়ন্ত্রণে রাখা গেছে। জি আজিজ ভাই, তাহলে দেশে ছড়িয়ে পড়েছে কাজল ভাই যেটা বললেন? আগে তো প্রথম দিকে তো হলিহাট হিসানের পরে ঢাকা শহরে কতগুলো আমরা অপারেশন দেখি, কল্যাণপুর ইয়েতে। এরপরে আমার মনে হয় যে ধরেন ঢাকা শহরে তো ট্র্যাক করার অনেক আধুনিক ব্যবস্থা আছে, সুতরাং ঢাকা শহরটাকে হয়তো নিরাপদ তারা মনে করে নাই। এখন সারা দেশে দেখেন কোথায় কোথায় সব, এবং অজপাড়া গায়ে পর্যন্ত এটা কিন্তু এখন জঙ্গি সন্দেহে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো ছড়িয়ে গেছে। হ্যাঁ, তবে জঙ্গি যেটা কাজল ভাই বললেন যে জঙ্গি তৎপরতাটা কিন্তু আসলে অবশ্যই কন্ট্রোল, কারণ তারা তো কোনো অপারেশনে যেতে পারছে না। হ্যাঁ, তবে আমাদের যেটা ঘাটতি এখনো, যেমন সমাজে কিছু সংশয় সন্দেহ সামান্য কিছু কাজ করে, সেটা হলো যে জঙ্গি আপনার অপারেশন করা হচ্ছে, যেমন এই যে রাজশাহীর যে অপারেশনটা হলো একদম মাঠের ভিতরে একটা ঘর। হ্যাঁ, সেখানেও যদি পুলিশ তাকে ঘেরাও করলো, চারপাশে 144 দেওয়া গেল, সেখানে সাংবাদিক নাই, লোক নাই, জন নাই, সেখানেও যদি মেরেই ফেলতে হয়, অর্থাৎ জীবিত ধরাই না যায়, তাহলে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর কৃতিত্বটা কোথায়? শহরেও মারতে হবে, ওখানেও মারি ফেলতে হবে, মাঠের ভিতরে ঘর, সেখান থেকেও আমরা তাদেরকে ধরতে পারি না। তাহলে আমি আইনশৃঙ্খলা বাহিনীর এখানে কি সমস্যাটা কি? ফায়ার সার্ভিসের একজন লোক মারা গেছে না, তারা হচ্ছে যখন পানি দিতে গেছে তখন মারছে। ধরেন অ্যাক্সিডেন্ট হবে, আমরা তো বলছি না, বলছি কেন মারা যাবে একটা মাঠের ভিতরে? তাদের এই হিসেবটা কেন থাকবে? ফায়ার সার্ভিস ওখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, ফায়ার সার্ভিসের লোকের চাইতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের ট্রেনিং আরও বেশি, কারণ আমাদের তো আলাদা বাহিনী, অ্যান্টি টেরোরিজম বাহিনী করা হয়েছে না, সে করা হয়েছে। তো সুতরাং এই যে মারা যাওয়াটা, একটা মাঠের ভিতরে একটা ঘর, সেখানে আপনি অপারেশন করতেছেন, সবগুলো লোককে মেরেও ফেললেন, তারপর আবার নিজেরাও মরে যান, তাহলে তো এটা তো আপনাদের উইকনেস প্রকাশ পায়। সুতরাং আমার মনে হয় আরো প্ল্যান করা, যেমন যতটা সম্ভব এই ব্যাপারে একটু কাজল ভাইয়ের একটু ব্যাখ্যাটা নিয়ে নিই, আবার আপনার কাছে আসবো। আমি যেটা মনে করি, শুনেন, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তারা নিজেরাই সুইসাইডাল ভেস্ট পরা নিজেরাই মারা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আপনি যদি ওই যে যেটা নিয়ে কথাটা উঠেছিল প্রথম, ওই যে কল্যাণপুরে যেটা, ওখান থেকে তো কথাটা উঠেছিল কেন ধরা হলো না, কেন গুলি করে মারা হলো। কল্যাণপুরের পরে যে ঘটনাগুলি ঘটেছে, আপনি দেখেন যেটা হয়েছে সিলেটে কিন্তু সুইসাইড করেছে তারা, সুইসাইডাল ভেস্ট পরানো ছিল, তারা নিজেরা ব্লাস্ট করেছে। সেই ক্ষেত্রে কিন্তু ধরার কোনো অবকাশ না। আমি না এই জাস্ট এটা এখনো ডিটেল জানা যায়নি, ডিটেল জানা গেলে বোঝা যাবে কি তাদের গুলি করে মারা হয়েছে নাকি তারা আর অপারেশনে যখন থাকে একটা ফোর্স, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, তারাও কিন্তু মানুষ। আপনার ঘন্টার পর ঘন্টায় রোদে বৃষ্টিতে যখন থাকে, এবং ওই থাকাটা কিন্তু স্নায়ুর উপর একটা প্রবল চাপ নিয়ে থাকা, এটা মাঠে না, মানে যারা ওই কাজে না থাকলে এটা বোঝা যায় না। আমাকে প্রশ্ন করতে পারেন আপনি তাহলে কীভাবে বুঝেন? আমার কোনো না কোনোভাবে একটু অভিজ্ঞতা আছে বলেই আমি বুঝি যে ওই সময়ে থাকা আপনার একদম স্নায়ুর উপর যে চাপটাকে, প্রতি মুহূর্তে আপনি সতর্ক থাকছেন যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন, তখন আপনার সামনে প্রথম যে সুযোগটা আছে আর আপনি কিন্তু সেটাই ব্যবহার করবেন, তাই না? কাজে একটা ঢালাও যদি আমরা বলি হ্যাঁ জীবিত ধরতে পারলে ভালো হতো, হয়তো ইন্টারোগেট করে অনেক কিছু জানা যেত, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মেরে ফেলাটা যে একেবারে তাদের জন্য অদক্ষতা, সেটাও কিন্তু বলা যাবে না। পরিবেশ, যেমন আজকে তো আজিজ ভাই একটু অফ স্ক্রিনে বলছিলেন যে একজন মহিলা ধরা পড়েছেন, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একজন দুজন ধরা পড়ছেন। কাজে ওই তথ্য লোকানোর জন্য মেরে ফেলা, এটা কিন্তু ঘটনাটা এমন না। তাহলে কিন্তু এই এক দুজন, আপনি সীতাকুণ্ডে কিন্তু দুজন ধরা পড়েছে, তাই না? ধরা যে পড়ছে না তা কিন্তু না। আজিজ ভাই কি তাই বলছেন? না, বিষয়টা হলো যে এরকম একটা আলোচনা আছে। অধিকাংশ ক্ষেত্রেই যেমন শিশুরা বেঁচে যাচ্ছে, আর নারী দু একজন বাঁচা যাচ্ছে অপারেশনে। সীতাকুণ্ডে পুরুষও বেঁচে, কিন্তু পুরুষ অধিকাংশ ক্ষেত্রে মারা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে, হ্যাঁ আমি বলছি, যারা আটক হচ্ছে তাদের ফাইনালি কি হচ্ছে এই তথ্যটা কিন্তু আমরা আবার পাচ্ছি না। এখন ওখানে যদি এই যে নারী একটা ধরা পড়লো, এবং শিশু, দুটো শিশু, একটা বাচ্চা শিশু 1.5 মাসের বাচ্চা, দেখি একজন পুলিশ কোলে করে আছে, বাচ্চাটা উদ্ধার হয়েছে, দেখলে খুব মায়া লাগে আর কি, এই বাচ্চার কি হবে। হ্যাঁ, তো ওরই এই ছেলে এবং মেয়ে নাকি দুটো শিশু, তারই মা ধরা পড়ছে। তা আমার কথা হলো যে একে দিয়ে প্রপারলি
এর একটা ভার্সন ওখানে কি হয়েছিল আসলে ভিতরে কি হয়েছিল, ধরেন 144 জারি, কোনো সাংবাদিক কোনো প্রত্যক্ষদর্শী কেউ নাই, তো যা পুলিশ বলতেছে আমাদের তাই শুধু বিশ্বাস করতে হচ্ছে। আমি এইটাই বলছি যে একটা বিশ্বাসের জায়গা, একটা পয়েন্ট তৈরি করা দরকার, যেটা একটা ভেন্টিলেশন থাকা দরকার, যে এখানে যা ঘটছে এটাই সত্য, মানুষ যাতে কোনো পাশের লোক কিছু বলে এরকম কোনো সিচুয়েশন না থাকে। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। কাজল ভাই, কেন তাহলে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন আছে? যেটা হয় এসব ক্ষেত্রে কিন্তু আসবে। আমি কিন্তু এখনো বিশ্বাস করি যারা ধরা তাদের নিয়ে এগুলো এত ডিপ্রোটেড থাকে বিষয়গুলি, অনেক সময় যদি আমরা খুব দ্রুত যদি এগুলি প্রকাশ করি তাহলে তো দীর্ঘমেয়াদী তদন্তে বাধা পড়ে। অবশ্যই এটা প্রকাশ্যে আসা উচিত এবং আসবে, কিন্তু একদম সূত্র একদম অনুপঙ্খ অবস্থান থেকে তাদের সব নিংড়ে বের করে নেওয়ার পরে আসবে। এই নিংড়ে বের করে নিতে সময় লাগে। কিন্তু কাজল ভাই ধরেন প্রথম বিএনপির সময় আমার স্মরণ পড়ে, শেখ আব্দুর রহমান সহ যে কয়েকজনকে ধরা হলো, তখন তার একটা ছেলে ছিল, ছেলেও ইয়াংই, তার বয়স হয়তো 12-14 হবে। সেই ছেলেটা কোথায়, তার কি সাক্ষী, তার কি জেল না কি হলো তার, আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো খবর নেই, আমরা পাচ্ছি না। নিশ্চয়ই সে বেঁচে আছে, নিশ্চয়ই তার বিচার হচ্ছে, নাকি এমনি আটকায় রাখা কি হচ্ছে? বেঁচে আছে নিশ্চিত কেন, হয়তো মেরেও ফেলতে পারে, কিন্তু আমি তো জানতে পারি কিছু নেই। তাহলে এইটাই তো প্রশ্ন, আমার প্রশ্ন। আজিজ ভাই, আওয়ামী লীগ বিএনপি মানে যারা এই কাজগুলি করেন, ওই আইনরক্ষী বাহিনী, বিএনপি আমল বলেন, আওয়ামী লীগ আমল বলেন, জাতীয় পার্টি আমল বলেন, তারা কিন্তু এক গতেই চলে না। বিষয়টা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী তো সেম, সরকার বদলে যায়, সেটাই বললাম, তাদের গত কিন্তু একই কাজ, এটা কোনো দলের ব্যাপার না, তারা তাদের মতোই চলবে। আমি জাস্ট উদাহরণ দিলাম এই জন্যই, যারা ধরা পড়ছে, হ্যাঁ, তাদের সম্পর্কেও তো আমাদের একটা ধারণা লাগবে যে তাদেরকে কি বিচারের সম্মুখীন করা হলো না কি করা হলো। আমি যে উদাহরণ দিলাম, এই ছেলেটা তো ধরা পড়ছে, এটা দেখা গেছে তখন মিডিয়াতে, লাইভে, টেলিভিশনে দেখা গেছে, সেই ছেলেটা তো আমরা খবর জানি না, তাই সে বেঁচে আছে না মারা গেছে না কি হয়েছে। সুতরাং যারা ধরা পড়ছে তাদেরও তো একটা ভয়েস, আমরা তাদেরও একটা, না আমি ওইটার কথা বলতে পারবো না। এখন যারা ধরা পড়ছে তাদের নিয়ে তদন্ত হচ্ছে এবং তাদের নিয়ে ইন্টারোগেট করা হচ্ছে বিভিন্নভাবে, এবং আমার ধারণা এগুলি একটা সময় জানা যাবে যখন ওই প্রয়োজনটা ফুরাবে। আরেকটা প্রসঙ্গ টানি, সেটি হলো যে প্রধান নির্বাচন কমিশনার আজকে কথা বলেছেন, ইভিএম ইলেকট্রনিক মেশিন ব্যবহারের বিষয়টি সামনে আসছে, যদিও তাতে করে যে সবার এটার সম্মতি লাগবে সেটি করার জন্য। আমি আলোচনাটা কাজল ভাইকে দিয়ে শুরু করি। না, ইভিএম কিন্তু নিয়ে অনেক বিতর্ক আছে তো অনেক। আপনি জানেন যে ভারতে কিন্তু নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়, কিন্তু গতকালের কাগজে আছে একজন সাংসদ যিনি আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি বলেছেন যে ইভিএম ইচ্ছা করলে যে ভোটের ফল বদলে ফেলতে পারে সেটাও তিনি দেখাবেন, ডেমনস্ট্রেট করে দেখাবেন। আজকে গতকালের কাগজে আছে, এবং তিনি বলেছেন এটা সম্ভব। আর ভারতের নির্বাচন কমিশন বলছে যে এটা সম্ভব না, তারা এটা নিয়ে বৈঠক করছে। ভারতে কিন্তু বহুদিন ধরে ইভিএম হচ্ছে এবং ইভিএম নিয়ে বিতর্কটা হচ্ছে। সর্বশেষটা আমি বললাম যে কিছু কারিগরি বিষয় তার আমরা জানি না। ওই সংসদ যিনি কিনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি বলেছেন যে একটা উল্টালে পাল্টালে নাকি ফলাফল এদিক সেদিক করে যায়, এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে। আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে তো আমরা এমনি রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাসের মাত্রাটা যেরকম, আমরা তো সঠিক হলে অনেক কিছু বিশ্বাস করি না, তাই না? আপনি করলে আমি বিশ্বাস করি না, আমি করলে আপনি বিশ্বাস করেন না। হ্যাঁ, ইভিএম অবশ্যই যন্ত্রকে আমরা বেছে নেব, আমরা প্রযুক্তিকে আমরা আপন করে নিচ্ছি, প্রযুক্তি আমাদের কাছে আসছে, কিন্তু কোনো প্রযুক্তি যদি ব্যবহার সঠিক হওয়ার পরও যদি সন্দেহ দানা বাঁধে, সেটা যে পরবর্তীতে বড় কোনো বিরোধের রূপ নেবে না বলা যায় না। তবে আমি একটা জিনিসই আশাবাদী, আমাদের সিসি যেটা বলেছেন, তিনি প্রত্যেকটা দলের সঙ্গে আলাপ করবেন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করবেন, সবাই যদি ঐক্যমত্য হয় তাহলে ইভিএম এর কথা ভাববেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি সন্দেহ, অবিশ্বাস এসব কারণে ইভিএম যদি না হয় প্রয়োগ, সেটি অন্যতম কারণ হবে? এটা একটা আমাদের দেশে এটা প্রধান কারণ হবে। তবে ইভিএম তো একটা মেশিন। আপনি তো এখন আমাদের মিডিয়া তো কম্পিউটারাইজ, আপনি যখন কম্পিউটারে কাজ করেন, কম্পিউটারে যা কমান্ড দেন তাই কম্পিউটার সেভাবে আপনাকে আউটপুট দিচ্ছে। ইভিএম এর ক্ষেত্রে যেটা হবে, একটা সেট প্রোগ্রাম দেওয়া থাকবে, সেই প্রোগ্রাম যা দেওয়া থাকবে আপনি তার বাটন টিপলে সেই অনুযায়ী সে কাজ করবে। এখন এই প্রোগ্রামটা কি দেওয়া থাকবে, কারণ সারা বিশ্বে
আমি দেখলাম সারা বিশ্বে এ পর্যন্ত 16টা দেশে এই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হচ্ছে, আর 6টা দেশে পাইলট প্রজেক্ট হিসাবে, আমি বাংলাদেশ আছে কিনা জানি না, কারণ বাংলাদেশে বেশ কয়েক জায়গায় কিন্তু পাইলটিং প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে, নারায়ণগঞ্জেও হয়েছে। কিন্তু তো এখন যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের মানে অবস্থার প্রেক্ষিতে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে কয়টার লোক শিক্ষিত? আমাদের প্রেস ক্লাবে প্রত্যেকটা সাংবাদিক শিক্ষিত, তারপরেও ভোট দিতে গেলে ভোট ক্যান্সেল হয় কত। আর আপনি যখন আমাদের দেশের যে শিক্ষার হার, আপনি যখন ভোটিং সেন্টারে একটা মেশিন বসায় দিবেন, হয়তো আপনাকে বুঝাবে যে ওই বাটনে টিপ দিলেই ঘটে যাবে। এখন বাটনে টিপ দিলে, মেশিন দেখলেই তো অনেক লোক দেখবেন যে বৃদ্ধ, লেখাপড়া জানে না, মেশিন সম্পর্কে ধারণা নাই, তার পক্ষে তো এটা হ্যান্ডেল করা সম্ভব না। তাহলে আগে হচ্ছে যে জাতিকে তৈরি করতে হবে। এখন পলিটিক্যাল পার্টির যে নেতা, তারাও তো হয়তো তৈরি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে মেশিনটা হচ্ছে, সেই মেশিনে যদি এমনটি হয় যে আপনি ভোট দেবেন ধরেন চেয়ারে, প্রতি 2টা বা 3টে পরে ভোট যোগ হবে ধরেন কলমে, যদি প্রোগ্রাম দেওয়া থাকে। এখন প্রশ্ন হলো যে হয়তো যে মেশিন চেক করবেন, কয়টা চেক করবেন, কয়টা, এভাবে তো হয় না। এই জন্য আমাদের ধরেন উনি খুবই ওয়েটির লোক, আমরা সবাই মানি, প্রফেসর জামিলুর রহমান চৌধুরী, তিনি বলছেন বিভিন্ন দেশে যন্ত্রে ভোট নেওয়া হচ্ছে, তবে অভিযোগ আছে চেষ্টা করা সত্ত্বেও যন্ত্রের ভোট সম্পূর্ণ নিরাপদ করা যায়নি। আর সারা বিশ্বে আমরা এখনই আমাদের দেশে শিক্ষার হার এতই কম, আমরা এতই মানে সচেতনতা কম, রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা নাই, সেইখানে এই মেশিন নিয়ে এখনই আমাদের প্রস্তুতি পাইলট প্রজেক্ট হিসেবে ঠিক আছে করুক না, 2-1টা কনস্টিটিউয়েন্সিতে করুক, 2-1টা ছোট জায়গায় করতে 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 আসুক, অসুবিধা নাই। ইলেকট্রনিক আমরা তো বাসায় বসে ভোট দিতে পারলে আরো ভালো। এই যে আমেরিকায় হেঁটে যায়, রাস্তায় ভোট দিয়ে অফিসে যায়, একটা পোলিং বুথে একটা পুলিশ নাই, কিছু নাই। এই আলোচনাটা শেষ করবো না, বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাটা চলবে। বিরতি থেকে ফিরে এসে এ নিয়ে বিস্তারিত অনেক আলোচনার আছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। কাজল ভাই, আপনি তো শেষ করতে পারেননি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইভিএম নিয়ে আমাদের এত শঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমাদের রাজনৈতিক দলগুলি ছোটখাটো বিষয় নিয়ে এক ঐক্যমতে পৌঁছতে পারে না। আর সিসি বলছেন যে এটা যদি সব দল মিলে তাহলে চেষ্টা করা হবে, তো এটা নিয়ে তো মিলার কোনো প্রশ্নই নেই। কাজেই এটা নিয়ে ভাবাভাবি করতে আমি রাজি না, কারণ আপনি দেখেন এর চেয়ে অনেক সাধারণ, অনেক সিম্পল বিষয়ে 2 দল এক হতে পারে না। একজন এক্স বললে আরেকজন ওয়াই বলে, তাই না? এরকম একটা মেজর বিষয় নিয়ে একমত হবে এটা তো আশাই করা যায় না। আর সিসি তো নিশ্চিত করেছেন সবাই একমত না হলে এটা হবে না, কাজে ধরে নেন যে এটা বাদ। আচ্ছা ঠিক আছে, এটা বাদ ধরে নিই। তাহলে নির্বাচনের আবহাওয়া যে হাওয়া যে লেগে গেছে দলগুলোতে, এটা নিশ্চয়ই বাদ দেওয়ার আলোচনা না। সামনে ইলেকশন, হাওয়া তো লাগবেই, কারণ যেভাবেই বলেন না কেন। আর আপাতত ধরেন আমি যদি বলি 60-70 যখন সমাজতান্ত্রিক আন্দোলন সারা বিশ্ব জুড়ে ছিল, আমাদের দেশেও শক্তিশালী ছিল, তখন হয়তো ওই পলিটিক্সটা তারা হয়তো ইলেকশনে অত ইন্টারেস্টেড ছিল না। এখন তো সেই বামপন্থীরা ইলেকশনে ইন্টারেস্টেড, আলাদা মোর্চা করবে শুনছি। হ্যাঁ, চেষ্টা আছে, তো মোর্চা তো হয়েছে, বামপন্থীরাও চেষ্টা করতেছে, তারপরে আরো মিডিলপন্থী বলেন আর যাই বলেন, ডেমোক্রেটিক যেমন ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব, তারপরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না। আপনি কি তাদের কাছে একটা ভীষণ আশা করেন? আমি সবার কাছে আশা করি পলিটিক্স করবে, আমরা তারা কি করতে চায় সবার কাছে এটা আশা করি, কারণ আমরা সাধারণ জনগণ, আমরা একটা ভীষণ মানেই হচ্ছে একটা রাজনৈতিক দল কি করতে চায়, এটা তো আমার কাছে একটা ধারণা। খালি মেঠো বক্তৃতা। তাহলে নির্বাচনী ইশতেহার এবং ভীষণের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ভীষণ হচ্ছে একটা ধারণা দেওয়া, সবটাই কার্যকরী হবে এমনটা না। যেমন বিএনপি একটা ভীষণ দিছে 2030, এর আগে আওয়ামী লীগও দিয়েছে। আওয়ামী লীগের দুটো? হ্যাঁ, আওয়ামী লীগ দুটো দিয়েছে। তার আগেও 2001-এ কিন্তু বিএনপি দিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এখন বিএনপি এই ভীষণের আলোকে
তারা হয়তো দেখবেন একটা নির্বাচনী ইশতেহার দিবে। ইশতেহার হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি। ইশতেহার যদি তারা না পালন করে, অর্থাৎ এটা বাস্তবায়ন না করে, অবশ্যই জবাবদিহিতে করা উচিত, এবং সেই জবাবদিহিতে তো নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার বা আগে বিএনপি যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়ার পরে সেই ইশতেহারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার, অনেক কিছু বাস্তবায়ন হয় নাই। অনেক কিছু যদি ধরেন যুদ্ধাপরাধীদের বিচারে বাস্তবায়ন হয়েছে, ভালো কথা, কিন্তু এটা যদি রাজনৈতিক ইস্যুর সাথে সম্পর্কিত না থাকতো, নাও তো হতে পারতো, কারণ আগে তো হয় নাই। অনেক বলছেন বাস্তবায়ন হয় নাই, আপনি একটা দুটো উদাহরণ দেন বাস্তবায়ন হয়নি। কি ইশতেহারে তারা বলেছে কিন্তু বাস্তবায়ন করে। আচ্ছা, আমি সাংবাদিকেরটা বলি। 4টে কমিটমেন্ট ছিল আওয়ামী লীগের, 4টে কমিটমেন্ট। 1, সাংবাদিক হত্যার বিচার হবে। সাগররণী সহ একটা বিচার হয়েছে, হয় নাই। 2, সাংবাদিক নির্যাতন হয়রানি করা হবে না। মানিক সাহা হত্যার বিচার সেটা হলো নরমাল কোর্সে হয়েছে সাংবাদিক, কিন্তু নরমাল কোর্স, তার কারণটা কি জানেন? ওই কন্ট্রাক্টরের নিয়ে সে কেসটা হয়েছিল, হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তো নরমাল কোর্সে কোর্টে বিচার হয়েছে। হ্যাঁ, তো কোর্ট ছাড়া কোথায় বিচার হবে? না, কোর্টেই বিচার হবে, কোর্টেই বিচার। আপনি যশোরে কেবল তারপরে ওই যে কি নাম, রানা, এগুলো হলো রিয়েল বিচার। খুলনার বেলাল, তারপরে এগুলো হলো বিচার যেগুলোকে আসলে সাংবাদিকতার জন্য হত্যা করা হয়েছে। সাংবাদিকতা, পিওরলি সাংবাদিকতা। এটা বলা কি ঠিক যে মানিক শাহকে সাংবাদিক কন্ট্রাক্টরের জন্য হত্যা করা হয়েছে? না, কন্ট্রাক্টরের জন্য না, এটা এইভাবে বলা একটা ঠিক না। পত্রিকায় ছিল কন্ট্রাক্টরই না, আমি বললাম ক্লিয়ার করা উচিত। অর্থাৎ একটা কন্ট্রাক্টর কাজ করছে, কাজ 2 নম্বরই করছে, তার রিপোর্ট করছে, সে তো সাংবাদিকের জন্যই মারা গেছে, তার বিচার কেস হয়েছে, প্রপারলি বিচারটা হয়ে গেছে। এছাড়া আজকে ধরেন দেশ স্বাধীনতার পরে এই যত সরকার, বিএনপি আমলে হয়েছে, আপনি খেয়াল করেন, বেলাল, খুলনার বেলাল, সে প্রেস ক্লাবে গুলি খেয়ে মারা গেছে, এবং সে বিএনপি জামাত সরকারের সময় বিচার হয়নি। আচ্ছা, তো আমি এটি বলছি, শেষ করে দেই। 2 হলো যে কোনো সাংবাদিক নির্যাতন কিছু হবে না, তো নির্যাতন হয় নাই। তারপরে বলা হয়েছে বিজ্ঞাপন সমবন্টন হবে, হয় নাই। ফ্রি মিডিয়া থাকবে, মুক্ত গণমাধ্যম, হ্যাঁ, পত্রিকা বন্ধ হয় নাই, টেলিভিশন বন্ধ হয় নাই, তো কোনো প্রতিশ্রুতি তো রাখে নাই। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসি, তারপর আপনি নিশ্চয়ই ওনার কথা শুনে ব্যাখ্যা দিবেন। তাহলে নির্বাচনী ইশতেহার হলো প্রতিশ্রুতি, আর ভিশন কি তাহলে স্বপ্ন দেখানো? না, দেখেন, আপনি যদি সর্বশেষ ভিশনটাই ধরেন, বিশেষ ক্ষমতায়ন বাতিল করবো, গত নির্বাচনী ইশতেহারও তো একই জিনিস ছিল বিএনপির। আপনি উল্টে দেখেন, এরকম বহু জিনিস আছে। কাজে এগুলো হচ্ছে, আমি যেটা, হ্যাঁ, আদর্শ, মানে থিওরিটিক্যালি ইটস এ ভেরি গুড থিং যে আমি আমার হোয়াট আইল ডু, আই এম এক্সপ্লেনিং দিস থিং। ওই যে একটা কথা আছে না, যে পরিকল্পনার পরি উড়িয়া যায়, থাকে শুধু কল্পনা, বুঝছেন না? এগুলোর ক্ষেত্রেও তাই হবে। কাজে হ্যাঁ, বলতে হয়, বলি, আমরা শুনি, কিন্তু বাস্তবিকভাবে দুইটা একই। আপনি দেখেন, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি যেটা মিন করে, আপনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন হবে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে স্কুল কমিটি, মসজিদ কমিটি ইলেকশনেও 4 রঙা পোস্টার নিয়ে একেবারে উন্মাতাল হয়ে যায়। সর্বশেষ কদিন আগে ভিকারনেসের যে ইলেকশন হলো, মানে আমার তো মনে হয় যে মানে কোনো সংসদীয় আসনের নির্বাচনে এরকম হয় না। তবে এটা এই জন্য বললাম যে আমরা জাতিগতভাবে নির্বাচনমুখী জাতি, তাই না? কাজে নির্বাচন হবে, এবং আমি আরেকদিন আপনাদের এখানে বলেছিলাম, আমি নিশ্চিত এই নির্বাচনে সব দল অংশ নেবে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন নিশ্চিত? আপনি বিএনপি নেতা, এর উপকল্প তো যে ফার্স্ট স্টেপ ফর দ্য ইলেকশন, আমি ওইভাবেই দেখি। তারপরে সেকেন্ডলি দেখেন, বিএনপি মহাসচিবের কথা যদি শুনেন, খালি মাঠে কাউকে খেলতে দেবো না, ব্লা ব্লা ব্লা। এবং আপনি দেখেন বিএনপির যে কর্মী সভা টভা হচ্ছে সবগুলো, কারণ বিএনপি কিন্তু বুঝতে পেরেছে, এটা স্বীকার করুক আর না করুক, 14ই ফেব্রুয়ারি নির্বাচনে, 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুলটা করেছে, এটা কিন্তু বিএনপি বুঝতে পেরেছে। কারণ আপনি দেখেন, যতই আপনি কারচুপির কথা বলেন, এই মিডিয়ার এরকম একটা যুগে কত কারচুপি করবেন আপনি? ভেরি ভাইব্রেন্ট মিডিয়া। আপনি দেখেন, এই যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলো যে হয়ে গেল, আপনি দেখেন এখন কিন্তু একদম
উপজেলা লেভেল করে গ্রাম লেভেলেও কিন্তু একজনের কাছে একটা মোবাইল আছে, আপনি কিছু করতে গেলে হি ক্যান সেন্ড। ধরেন আমি ভুরুঙ্গামাইতে একটা আকাম যদি কেউ করে, একটা মোবাইল দিয়ে কিন্তু আপনার বসুন্ধরা স্টুডিওতে নিউজটা পাঠিয়ে দিতে পারবে। এগুলো কিন্তু ফ্যাক্টর। আগে যেটা হতো ব্যালট বাক্স নিয়ে যেত, হেলিকপ্টার করে আনতো, 100% হ্যাঁ ভোট হতো, ওই দিন তো আর এখন নাই। নাম্বার 1। নাম্বার 2, টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড, আপনার মিডিয়া অনেক ভাইব্রেন্ট, তারপরে ওয়াচডগগুলি অনেক ভাইব্রেন্ট। কাজে কারচুপি যে হবে না আমি এটা বলবো না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি তাহলে বলতে হয়ে গেছে? হবেই না যে আমি সেটা বলবো না, তবে মাত্রা অনেক কমে গেছে। আপনি যদি সব দল অংশ নেয় একেবারে ওই দিন আর নাই যে সিলমের কিছু কিছু 10টার মধ্যে 2টাই হয়তো হবে না। নির্বাচন এলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কাজল ভাইয়ের সাথে আমি একমতই বলি যে 5ই জানুয়ারির নির্বাচনে, এই নির্বাচনের আগ মুহূর্তে আপনি খেয়াল করে দেখেন যে ভারতের যে একজন আমলা আসলো, তার আগ মুহূর্ত পর্যন্ত যে অবস্থাটা ছিল, ওই অবস্থায় যদি বিএনপি নির্বাচনে যেত, আমার বিশ্বাস বিএনপি অনেক ভালো করত। এবং এখন যে রাজনৈতিক পরিস্থিতি, যে এই যে বিএনপি ধরেন বিরোধী দল শূন্য, এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ভিন্ন ধরনের রাজনৈতিক দেশের জন্য ভালো। এবং আমি বলেই যে বিএনপি ট্র্যাপড, বিএনপি ওই জায়গায় ট্র্যাপড হয়েছে এবং আবার ট্র্যাপড হবে এটা আমি মনে করি না। কারণ ইলেকশনে বিএনপি যাবে এবং এই কারণেই যাবে যে ইলেকশন ছাড়া তো কোনো উপায় নাই। আবার আওয়ামী লীগকেও অন্তত পক্ষে টলারেবল লিমিটের মধ্যে নির্বাচন নিরপেক্ষ করতে হবে, নাহলে দ্বিতীয়বার 5ই জানুয়ারি নির্বাচন করে দ্বিতীয়বার এই গভর্নমেন্ট কিন্তু যতই বলেন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এই লোড ক্যারি করতে পারবে না কোন অবস্থাতেই পারবে। এটা খুব হাইপোথেটিক্যাল আলোচনা। দ্বিতীয়ত ধরেন কাজল ভাই যেটা বললেন যে ভীষণ যে দিল, আওয়ামী লীগও দিচ্ছে, বিএনপিও দিয়েছে। তো সরকারে তো আসলে বেসিক্যালি এই দুই পার্টি আর এরশাদ সাহেব ছিল, এরশাদ সাহেবেরটা বাদ দেন। তো সরকারের 58টা দল নিয়ে জোট করছে, আপনি বাদ দিয়ে দিলেন। এবং মজার ব্যাপার হলো ওই জোটে তার চেয়ারের উপর লিখতে হয়েছে চেয়ারম্যান জাতীয় পার্টি, আজ তারা কেউ চেনেন, আপনার এখানেও দেখলাম। কিন্তু এই যে ভীষণ যে আওয়ামী লীগ দুটো দিল এবং বিএনপিও একটা দিল, আগে আরেকটা বলছে আরেকটা দিছে, তো এর আগেও যেহেতু ক্ষমতায় ছিল, এই ভীষণগুলি এই দুই পার্টিকেই আমি বলবো দেওয়ার আগে তাদের বলা উচিত ছিল প্রথমে আগে যে আমরা আগে গভর্নমেন্টে ছিলাম, কেন এই কাজগুলি করলাম না। কেউ কোনো পার্টি দিছে আসিয়ে বলতেছে মনে হয় যেন আগে কোনোদিন ক্ষমতাও যায় নাই, আগে পলিটিক্সও করে নাই, ফ্রেশ ভিশন দিয়ে পলিটিক্স স্টার্ট করলো। একটা ধারাবাহিকতা থাকার দরকার ছিল বলছেন আপনি? অবশ্যই বিএনপি তো পাওয়ারে ছিল না, না বলবে যে আমি ভাই আপনার কথা যে আমি এটা গত আমার নির্বাচনী ইশতেহারে ছিল, আমি এই কারণে করতে পারিনি, কেউ বলে এটা বলে না, না বলতে তো হবে ক্লিয়ার। এখন তো প্রশ্ন করতেছে সবাই, আমি শুনছি তো আওয়ামী লীগের ইশতেহার দিয়েছে বিএনপি, তারা আগে ক্ষমতায় ছিল করে নাই কেন, এখন নতুন করে বলে কেন? তাহলে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল এই কারণে বা আমরা নতুন ধারায় পলিটিক্স, যেমন বিএনপি বলছে আমরা নতুন ধারায় রাজনীতি করব, এই নতুন ধারায় রাজনীতির জন্য আমরা এটা করলাম। আজিজ ভাই, কাজল ভাই, আমাদের সময় শেষ, আমি একটু সময় ভাগাভাগি করি, 30 সেকেন্ড করে শেষ কথাগুলো। ভারতীয় এক আমলা আসার পর প্রেক্ষিত বদলে গেছে, আপনার জন্য 30 সেকেন্ড আপনি যাই বলেন। পাশাপাশি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের ভরসাও কিন্তু বিএনপি ইলেকশনে না যাওয়ার একটা কারণ, এবং বিএনপি ওই সময় রাজনীতিবিদদের চেয়ে দলীয় আমলা রাজনীতিবিদদের উপর বেশি ডিপেন্ড করাই কিন্তু এই ক্ষতিটা হয়েছে। যে ক্ষতিটা কেবল বিএনপির না, আমি মনে করি বাংলাদেশের ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। কারণ আজকে যদি একটা ভাইব্রেন্ট বিরোধী দল থাকতো, হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হতাম। 30 সেকেন্ডে আমি এতটুকু, আরো 10 সেকেন্ড বাকি আছে না, এবং আমি বিশ্বাস করি যে ওই কারণে অনেকে বলে যে বিএনপির অস্তিত্ব, বাংলাদেশে রাজনীতি করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে, কর্মী থাকবে না, নেতা থাকবে না। বিএনপির নেতা কর্মী এতে তখন অন্যভাবে গিয়ে ইলেকশন করবে, কারণ এটা বাস্তবতা রে ভাই। নির্বাচন আমাদের দেশে একমাত্র নিয়ামক ক্ষমতা যায়। এখন আর ওই বিএনপি বা জাতীয় পার্টি মানে ওইভাবে ওই বন্দুক ধরে ক্ষমতা আসার দিন তো শেষ না। এই যে ধরেন আজকে এই আওয়ামী লীগ পাওয়ারে আছে প্রায় 2 টার্ম, এই 2 টার্ম থাকা এবং 1/11-এর সময়, এই সময়টাকে যদি আমরা কাউন্ট করি দেখি, তাহলে এটা বিশ্বাস করা উচিত যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই পার্টিকে ধ্বংস করা সম্ভব না। যে কোনো সিচুয়েশনে হোক এই পার্টিগুলো এখনো ওই পরিস্থিতিতে আসে নাই যে এই কোনো পার্টিকে ধ্বংস করা যায়। সুতরাং আমি চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, যে এই যে অবিশ্বাস, রাজনীতিতে যে অবিশ্বাস, ডেমোক্রেসির মূল ইয়েটা কি? আপনার ডেমোক্রেসি অন্যের মতামতের উপরে সম্মান রাখা,
এটা রাখা উচিত। আমার বিশ্বাস, আমি আশা করব যে সবগুলো দল মিলে সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটা নিরপেক্ষ করে যে ক্ষমতায় আসে হাসি মুখে অন্য দেশের মতো যে জিতে তাকে আমরা এটা চাই, এইটাই চাই। যে অনেক ধন্যবাদ জনাব জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ সিনিয়র সাংবাদিক, আপনাদের দুজনকে। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রতি রাত 12টায় আমাদের এই অনুষ্ঠান হয় সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ নিউজ রুম সংলাপে। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।